অসুস্থ প্রিয় নেত্রী সবচেয়ে জনপ্রিয় নেতৃত্বে পরিণত হয়েছে মজলুম জননেত্রী বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে, এই অঞ্চলের জাতীয়তাবাদী শক্তির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা, আপনারা জানেন গত প্রায় 16 বছর, 16.5 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। ভোটের নামে বিগত ফ্যাসিস্ট সরকার কখনো দিনের ভোট রাতে করেছে, কখনো আমি দাবি নির্বাচন করে বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে হরণ করেছে। সর্বশেষে গত বছর 5ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার সম্মিলিত প্রয়াস, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিস্টদের পতন হয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ এখন বিরাজ করছে। নির্বাচনের পূর্বে আমরা যে কথাটি বলতে চাই, সারা বাংলাদেশের মানুষ এখন অধীর আগ্রহ অপেক্ষা করছে সরকার ঘোষিত নির্দিষ্ট সময় আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আমার দল আমাকে নমিনেশন দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে এলাকার আমাদের দলের নেতা কর্মী সমর্থক সহ অন্যান্য সকল দলের নেতা কর্মী সমর্থকদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষকে বিজয়ী করার জন্য আমি উদ্যত আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, পাশাপাশি আমাদের দল ইতিমধ্যে গত 27 অক্টোবর ঢাকাতে বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সারা বাংলাদেশের প্রতিটি আসনের যারা যারা মনোনয়ন প্রত্যাশী ছিল, কোন এলাকায় 2 জন, 3 জন, 5 জন, কোন এলাকায় 10-12 জন ছিল, সবাইকে ডেকে নিয়ে আমাদের একটি নির্দেশনা দিয়েছে। বলেছে আগামী যে নির্বাচন একটি সহজ নির্বাচন নয়। এই নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে বিজয়ী করার জন্য প্রত্যেকটা সিটে একাধিক প্রার্থী রয়েছে, তাদেরকে নির্দেশ দিয়েছে দল, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দলের মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ আবেগঘনভাবে আমাদের নির্দেশ দিয়েছে যাতে যে কোনো মূল্যে যাকেই প্রার্থী ঘোষণা করা হোক প্রতিটি আসনে তাকেই বিজয় করার জন্য সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো মূল্যে দলের ঐক্য বজায় রেখে নির্বাচনের মাঠে নেমে পড়ার জন্য। আজকে দলের চূড়ান্ত ঘোষণা এসেছে, আমাদেরকে সে নির্দেশ দিয়েছে দলীয় ঘোষণার পরে আমরা যেন কোনো আনন্দ মিছিল না করি, আমরা যেন মিষ্টি বিতরণ না করি, কারণ এটি আমাদের চূড়ান্ত বিজয় নয়। দলের মধ্যে ভিতরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, অনেকেই প্রার্থী হবে বড় দলের, বিএনপির মতো দলের বড় প্রার্থী হবে, এটাই স্বাভাবিক। তারপর চূড়ান্ত বিচারে যাকেই মনোনয়ন দেওয়া হবে তাকে সঙ্গে নিয়ে বাকি সব প্রার্থীরা নির্বাচনে নেমে পড়বে এবং কোন প্রার্থী যেন মনে কষ্ট না পায়, এই জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নির্দেশ দিয়েছে এই প্রাথমিক মনোনয়ন পরে আমরা যেন উল্লাস প্রকাশ না করি, বিশেষ করে কোন বিজয় র্যালি অথবা মিষ্টি বিতরণ করতে না করা হয়েছে। আমরা সন্ধ্যার পরপরই এই আসনে প্রার্থী ঘোষণার পরে আমি আমার দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছি কোনো প্রকার বিজয় মিছিল হবে না, মিষ্টি বিতরণ হবে না, এমন কোনো আচরণ করা যাবে না আমার সাথে যারা আরো যারা প্রার্থী ছিল তারা কোনোভাবে যেন মনে কষ্ট না পায়। আমি ইতিমধ্যেই যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমি আশা করব আজকে রাতে এবং কালকের মধ্যেই আমি এই সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে নিজেই আমার দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়ে তাদের বাসায় যাব, তাদের সঙ্গে নিয়ে আমি
নির্বাচন মাঠে যাব এবং তাদের সঙ্গে নিয়ে তাদের পরামর্শ মতো, যেহেতু এখানে যারা প্রার্থী ছিলেন এদের অনেক অভিজ্ঞ প্রার্থী রয়েছেন, যা অতীতে নির্বাচনকে বিজয়ী হয়েছেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচন হয়েছেন, পৌরসভায় বিজয়ী হয়েছেন, এমপি পদে বিজয়ী হয়েছেন। সুতরাং তাদের যে অভিজ্ঞতা এই অঞ্চলে নির্বাচন করার জন্য আমার চেয়ে তাদের অভিজ্ঞতা বেশি। সুতরাং আমি আপনাকে একটু আগে যেটি বললাম, আমি এদের সবাইকে সঙ্গে নিয়ে এই সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিজে সরাসরি বাসায় গিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে আমি নির্বাচন পরিচালনা করবো এবং একটি নির্বাচন পরিচালনা করবো। 3 উপজেলা মিলে একটি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে। প্রত্যেকটি উপজেলায় একটি করে নির্বাচন পরিচালনা কমিটি করা হবে, প্রত্যেকটি ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি করা হবে, প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে নির্বাচন পরিচালনা করা হবে এবং 176টি কেন্দ্র রয়েছে, প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচন পরিচালনা গঠন করে আমরা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচন পরিচালনা করতে চাই। সেই জন্য যারা আমাদের দলের ত্যাগী নেতাকর্মী রয়েছে, বিশেষ করে বিশ্বস্ত এবং অভিজ্ঞ বয়স্ক নেতৃবৃন্দ রয়েছে, তাদেরকে সামনে দিয়ে আমরা যারা অপেক্ষিত তাদের যে তরুণ, তাদেরকে নির্বাচনটি সুন্দরভাবে করতে চাই। পাশাপাশি আমি আজ সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমাদের বিপরীতে যারা নির্বাচন করবেন, অন্য যে দলের প্রার্থী রয়েছেন, তাদেরকে আহ্বান জানাবো আমরা আজকে থেকে এবং নির্বাচন শেষ করা পর্যন্ত আমরা এলাকায় শান্তিপূর্ণ উপায়ে সহ অবস্থানের মধ্য দিয়ে কোনো কাদা ছোড়াছুড়ি না বলে, কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ না করে, শুধু দলীয় আদর্শকে সামনে দিয়ে, শুধু দলীয় আদর্শ বিবেচনায় প্রচার প্রপাগান্ডা করে দলগণ যার প্রতি আকৃষ্ট হয়, যার কথাবার্তা শুনে তাদের ভালো লাগবে, যাদের দলের আদর্শ শুনে মানুষ ভালো লাগবে, তাদেরকে এই এলাকার মানুষ নির্বাচনে বিজয়ী করে এটাই প্রত্যাশা করি। তাছাড়া এলাকায় আমি গত 4 বার ধরে দেখছি এলাকার মানুষ শুধু পাবনা জেলার মধ্যে নয়, সারা বাংলাদেশের মধ্যে একটি শান্তিপ্রিয় এলাকা। আমরা নির্বাচনের সময় আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সংযম দেখিয়ে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি অন্য দলে যারা প্রার্থী রয়েছেন তাদেরকেও আহ্বান জানাবো, আসলে আমরা সবাই মিলে এলাকাটিকে একটি শান্তিপূর্ণ সহাবস্থান এবং একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা যেন ভোট দিতে পারি, সেই ভোট পরিবেশ ভোটারদেরকে সৃষ্টি করতে পারি। আমরা এলাকাকে গণতন্ত্রের সর্বোচ্চ চর্চার জায়গায় পরিণত করব। গণতন্ত্রের সবচেয়ে বড় যে সৌন্দর্য কি, আমরা অন্যের কথা শুনবো এবং নিজেও বলার চেষ্টা করব। সুতরাং আমি আর বেশি কথা পারবো না, অনেকক্ষণ ধরে আপনার কথা বলছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমার বক্তব্যের পর সেসব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি আশা করছি আমাদের আজকের বিএনপি ঘোষণার মধ্য দিয়ে আমাকে বিএনপি যে নমিনেশন দিয়েছে, আপনাদের সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব এখন থেকে নির্বাচন শেষ অবধি পর্যন্ত আপনারা আমাকে সহায়তা করবেন। আপনাদের স্পষ্টভাবে একটি কোনোভাবেই যেন তথ্য বিভ্রাট না হয়, আপনারা কোনো প্রশ্ন থাকে আমাকে করবেন। কোনো ভুল বোঝাবুঝি কিংবা কোনো প্রকার ভুল সংবাদ পরিবেশন করার মধ্য দিয়ে এলাকার পরিবেশ নষ্ট করবেন না। এলাকাটি শুধু আমার নয়, আমার দলের নেতা কর্মী নয়, আপনাদের এলাকাটি আপনাদেরও। এমন ভাবে আপনারা আপনাদের সংবাদ পরিবেশন করবেন কোনো প্রকার উত্তেজনা সৃষ্টি যেন না হয়, কোনো প্রকার যেন আমাদের মধ্যে ভুল বোঝা, আমাদের দলের মধ্যে এবং অন্য দলের যারা প্রার্থী রয়েছে আমরা তাদের মধ্যে কোনো প্রকার ভুল বোঝার সৃষ্টি হয়। এই এলাকাটি আপনারা বসবাস করেন, এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখলে পরিবার ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। সুতরাং আমি আর বেশি কথা না বাড়িয়ে সবাইকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ উপায়ে আমাদের আগামী নির্বাচন পর্যন্ত নির্বাচনের পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সংবাদ মধ্য দিয়ে এলাকার যারা স্থানীয় প্রশাসন রয়েছেন, উপজেলা প্রশাসন রয়েছেন, পুলিশ প্রশাসন রয়েছে, অন্যান্য প্রশাসন রয়েছে, সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে আগামী নির্বাচন পর্যন্ত সবার পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করে আনুষ্ঠানিকভাবে আমি আমার সংবাদ সম্মেলনে বক্তব্য শেষ করছি। যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, আমি সংবাদ শেষ যদি প্রশ্ন থাকে আপনার প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার ছোট্ট একটা যে আপনি গত প্রায় 4 মাস চাটমোহরের বিভিন্ন অঞ্চল চষে বেরিয়েছেন, আপনি বিএনপি মনোনীত প্রার্থী। আমি আশা করি আপনি বিজয়ী হবেন এবং আমার যেটা এই 4 মাসে আপনি চাটমোহরের কোন সমস্যাটা
বেশি করে ভাবছেন যে এই প্রথম কোন কাজটা করতে চান চাকমার, প্রথম কোন বড় কাজটা, মানে যেটা আপনি ইতিমধ্যে ভাবছেন যেটা করা উচিত, করা দরকার? জি 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 অবশ্যই চাকমারের কোন কাজটা করতে চান? থ্যাংক ইউ আপনাকে। আসলে আমাকে আমার যেটা মনে হচ্ছে, আমি একটি সংগঠনে কেন্দ্র করে সভাপতি। গত 6 বছর আমি বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতে আমি গিয়েছি। সত্যি সত্যি বলছি, এলাকাটি আপনারা আমাদের সবার। আমার মনে হয়েছে এলাকার মানুষ হয়তো সরকারকে ট্যাক্স দেয় না, ভ্যাট দেয় না। এত অনুন্নত এলাকা, আমার মনে হয় সকালে যদি আমার নির্বাচনের আগে বেরবেই রাত হয়ে যাবে, তাও নির্বাচনের ঘোরা যাবে না। সুতরাং পাবনা জেলার মধ্যে না, বাংলাদেশের সবচেয়ে অনুন্নত এলাকার মধ্যে একটি। আমার ইচ্ছা আছে একেবারে প্রথম বছর থেকে আল্লাহ রহমতে এলাকার মানুষের ভোটে আমি নির্বাচন করতে পারি। অবশ্যই একেবারে প্রথম বছর থেকেই 1-2 বছরের মধ্যেই এলাকার রাস্তাঘাট সংস্কার থেকে শুরু করে অন্যান্য আরো অনেক বিশেষ করে আপনার বলে আমি কৃষিবিদ, আমার কৃষিতে লেখাপড়া, আমি যে সংগঠনটা করি এই সংগঠনটা কৃষির সংগঠন। তা আমি আমার যত জীবনের উঠা বসা সব কৃষির সাথে। আমি এমন একটি প্রজেক্টের চিন্তা আছে যে এখানে তো বড় কোনো শিল্প কলকারখানা নেই, অন্য কোনো বড় রোজগারের বাংলাদেশে এখানে কৃষি, মৎস্য, ডেইরি এগুলো উন্নয়নের জন্য আমার অনেকগুলো পরিকল্পনা রয়েছে। চলন বিলকে উন্নয়ন করার জন্য, চলন বিলকে মাল্টিপল পারপাস ইউজ করতে পারি, সেই জন্য ডেইরি, পোল্ট্রি, ফিশারিজ সহযোগী করার একটা প্ল্যান আছে কাছে। আর সর্বপ্রথম বলতে পারি যে কৃষি এলাকা, কৃষির উন্নতির মধ্যে দিয়ে আমাদেরকে এগিয়ে দিতে হবে। আর যেটা স্ট্রাকচার উন্নয়ন, রাস্তাঘাট, স্কুল, কলেজ, অন্যান্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের উন্নয়ন তো ওটা স্বাভাবিক, সেগুলো অন্য এলাকার চেয়ে আরো দ্রুত গতিতে এসে উন্নয়ন হবে। আপনারা নিশ্চিত থাকতে পারেন আমাদের আসসালামু আলাইকুম, শুভরাত্রি। অনেক সংশয় ছিল, অনেক কি বলে, আমরাও খুব কনফিউজ ছিলাম, কারণ এই চাকমহলে কিন্তু এখন রাজনৈতিক জাদু করে বসে রয়েছে। আমাদের সন্দেহ ছিল সে জাদু দিয়ে কি করে না করে। তো আসলে যেটা হলো যে আমাদেরও কিন্তু ছিল এদের মধ্যে কনফিউশন ছিল, এবং যে কারণে না খুশি তো ভিন্ন ব্যাপার, আর একটা অনুভূতি, আর একটা ডোপামিনের। মানে নির্বাচনটা এখানে যেহেতু আপনার প্রতিদ্বন্দ্বী যারা তারা বলে আসছিল যে স্থানীয় কাজে নিয়ে বলে, তো সেখানে আপনি কিভাবে ঢুকলেন, আপনার পলিটিক্যাল যে ক্যারিয়ার, আপনার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো আপনার ভাবনা ছিল এখানে অনেকেই ছিল দীর্ঘদিন নানা নেতা ছিল, এবং আমরা বারবারই শুনছিলাম যে আমরা স্থানীয়। তো সেখানে ফরিদপুর যদি বলতো যদি আমরা হাকিম ভাইকে চাই, আবার ভাঙ্গুরা যদি বলতো যে আমরা অ্যাডভোকেট এভাবে বলা বলি হচ্ছিল। এটা কিন্তু নির্বাচনের একটা ভালো, তাই না? অনেক ফুল ফুটবে, তার মধ্যে ভালো ফুলটা ছিঁড়ে নেওয়া। তো আমরা আশা করবো যে আপনি যেহেতু কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে আর এনারা প্রায় কেউই না, সেক্ষেত্রে আপনি একটা কৃষিবিদ, কেন্দ্রীয় নেতা, কৃষি সংগঠনের আমাদের সহযোগিতা, আমাদের কলমের সহযোগিতা থাকবে। এবং আমরা দেখতে চাই যে অনেক স্থানীয় লোক যা করেনি, আপনি স্থানীয় হয়ে, মানে স্থানীয় হলেন কিন্তু নতুন স্থানীয় মাইগ্রেটেড। তো আশা করবো, আমি আশাবাদী, কারণ আমি আজান জাকির
তাদের সাইলেন্ট থাকতে হবে। আমার কর্মী ভাইরা এতক্ষণ যেমন তোমার ছিল সেটা করার চেষ্টা করবো। তো আমরা শেষ কথা মিলিত করতে আমরা আশা করি যে দলের মধ্যে ইয়ে থাকবে। তো আমি আমার দলের মধ্যে এতে গত 4 মাস কাজ করেছি, দলের তো আরো প্রার্থী ছিল, ইয়ে ছিল, তারা কি অবস্থায় আছে যাবে আর কি। তাই না? বলেছেন যে আহ্বান করবেন দল এক প্রার্থী অন্য আপনি কি হবে? আমি তো বললাম গত 27 তারিখে 27 আগস্ট আমাদেরকে এই আসলে কথা বলবো আমি রাজশাহী ডিভিশনের সড়কে আহ্বান করা হয়েছে। যাদের করে বলছেন তারা গিয়েছিল ওখানে। সেখানে আমরা তারেক রহমানের সামনে সকল প্রার্থী অন্য এলাকার আমাদের 4 জন প্রার্থী 5 জন প্রার্থী ছিল, আমি ছিলাম, একজন খন্দকার রাসূল ছিল, একটি আনোয়ার সাহেব ছিলেন, হাসিনা মুহিদা ছিলেন, আমাদের রুমা ছিলেন, 5 জন প্রার্থী ছিলাম। আমরা সবাই আমাদের প্রিয় নেতা তারেক রহমান শপথ করে এসেছে। সবাই শপথ হয়েছে, হাত তুলে শপথ হয়ে হয়েছে, যাকেই দল নমিশন দিক সবাই তাকে ঐক্যবদ্ধ নির্বাচন দিল। এই কয়েকটি আমরা প্রার্থীরা সেগুলো দেব। তারেক রহমান যে কথা বলেছি, শপথ করেছি, সেই শপথ আমরা কেউ নিশ্চয় ভঙ্গ হবে না অবশ্যই। আর যে আগে যে কথাগুলো বললেন যে স্থানীয় রাষ্ট্রীয় অল্প সবসময় জানবেন যে মাইগ্রেটটা ভালো করে ইসলামও মাইগ্রেট করছিলেন। উনি তার জন্মস্থান মক্কাতে ভালো করতে পারেননি, মদিনাতে ওখানে মদিনা মানুষ ভালো ওনাকে সহায়তা করে মক্কা দিতে সহায়তা করতে পারেন। ইসলামী বলবো না, ওরা মাইগ্রেট করবো। আর স্পেশালি যারা বলছেন ইসলামী একটা ভুল বলছেন, কারণ বাংলাদেশের সংবিধানে নির্বাচন করার জন্য ওই আসনেই ভোটার হতে বা পাশে থাকতে হবে ব্যাপার আছে, এরকম কিছু বাংলাদেশ সংবিধানে পান বরঞ্চ কখন আরেকটি এলাকাতে আরেকজন তাকে পাঠানো হয় তার সেই যোগ্যতা, দক্ষতা এবং কেউ মিলে পাবেন। বিভিন্ন সময় দেখেছেন আমাদের শীর্ষ নেতা নেত্রীরা, তবে মহাসচিব স্ট্যান্ডিং কমিটির অন্যান্য নেতারা তারা অন্য জায়গায় নিয়োজিত হয়। আমি যখন যেদিনকে আমাকে সিদ্ধান্ত জানানো হলো আজকে 4 মাস আগে, আমাকে আমার নেতা যখন থেকে বললেন তোমাকে আপনাকে নির্বাচন করতে হবে, আমি বলা আমি ওখানে বাড়ি নাই কিংবা বুঝতে আনিও না, তুমি জানি নিশ্চিত তোমাকে কক্সবাজারের রেভলিউশন দেই, কক্সবাজার থেকে আসার মতো পটেনশিয়াল আছে। তুমি কক্সবাজার রেভলিউশন দেওয়া হয়, তুমি সেখানে জিতে আসার জন্য তোমার সেই দক্ষতা আছে। আপনি অপেক্ষা করেন, সেই দক্ষতা আল্লাহকে দিয়েছেন যে আপনি পেয়ে যাবেন। এটা নির্বাচনে বিজয় ক্ষেত্রে এবং যে উদ্দেশ্যে আমাকে পাঠানো হয়েছে, আমি প্রতিটি বিষয়ে নির্বাচনের পরে আমার কর্মকাণ্ড, আচার ব্যবহার, অন্যান্য সমস্ত বিষয়গুলো আপনারা নিশ্চিতভাবে খুশি হবেন। সেই চেষ্টা আমরা অব্যাহত থাকবো। ধন্যবাদ। আমরা একটা প্রশ্নের উত্তর শুনছিলাম, আমার একটু সেটা হলো যে আমরা যেটা দেখি যে প্রত্যেক নির্বাচনের আগে একটি নির্বাচনী ইস্তেহার থাকে, কিন্তু ইতিপূর্বে অনেক প্রার্থীরা ছিলেন, আমরা দেখেছি যে কথার সাথে কাজের অনেক গরমিল, ইস্তেহারে আছে একরকম, বাস্তবায়ন হচ্ছে আরেক রকম। তো আমরা আশা করি যে আগামী দিনে হয়তো এটা ঘটবে না। তো আপনি যেহেতু নির্বাচন ইতিমধ্যে দলীয়ভাবে আপনাকে ঘোষণা করা হয়েছে বিএনপির প্রার্থী হিসেবে, আপনার একটা নির্বাচনী ইস্তেহার থাকবে এবং আমরা চাই যে সেই ইস্তেহার যদি আপনি প্রকাশ করেন অথবা আরো একদিন আমাদের ডেকে নিয়ে যদি ইস্তেহার নিয়ে বসেন, আমরা চাই যে কথা এবং কাজের যেন মিল আমাদের এই অঞ্চলের মানুষ যেন পায়, যে আপনি যেটি বলছেন এটার যেন বাস্তবতার সাথে মিল থাকে। আরেকটি বিষয় আমাদের সহকর্মীরা বলে গেছে যে এই যে চাকমানের রাজনৈতিক, আমি ঠিক গ্রুপিং এর কথাটা বলবো না, মনস্তাত্ত্বিক দূরত্বের কথাটা বলি, যে এখানে একটা মনস্তাত্ত্বিক দূরত্ব আছে, আমাদের সিনিয়র বলছিলেন। তো এই দূরত্ব কমানোর জন্য আপনি বলেছেন আপনি কালকে তাদের বাসায় যাবেন অথবা আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন, যেভাবেই হোক দলের নির্দেশ অনুযায়ী তাদের সবাইকে নিয়ে আপনি এগোবেন। তো যেহেতু এটি অবহেলিত একটি অঞ্চল, আপনি নিজে দেখেছেন, নিজে বলেছেন, পায়ে হেঁটে হেঁটে দেখেছেন যে সকালে গেলে রাতে আপনাকে ফিরতে হচ্ছে বাসায়। সুতরাং আমরা যেটা মনে করি যে আপনার যে আগামী দিনের
নির্বাচনী যে ইস্তেহার, এই অবহেলিত অঞ্চলে মানুষের নিয়ে আপনার যে ভাবনা স্বপ্ন, এই স্বপ্নের বাস্তবায়নটা আপনি কিভাবে করতে চান। আমরা জানি যে আপনি যদি এমপি হন আরো কিছু হয়তো হবেন, আমি সেটা আজকের এই হাউজে না বলি। যদি সেটার যদি সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, তাহলে আমাদের এই চাকমর, ভাঙড়া, ফরিদপুরের যে মানুষ, যারা আমরা দীর্ঘদিন বলেই আসছি যে অবহেলিত জনপদ, অবহেলিত জনপদ, এবং আমাদের আসলে কিছুই নেই। তো এই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে একজন কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের এই অঞ্চলের মানুষের জন্য কি করবেন, ইস্তেহারের সাথে আমাদের বাস্তবতার মিল থাকবে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। অবশ্যই জাতীয়ভাবে বিএনপি পক্ষ থেকে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে, সেটা কিছুটা সময় নিয়ে করবে। আমি এই আসনের জন্য আগামীকাল থেকেই আমাদের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তিন উপজেলায় তাদেরকে সঙ্গে নিয়ে, যাদের এই এলাকা সম্পর্কে ধারণা আছে, সঙ্গে নিয়ে আমাকে ইস্তেহার তৈরি করবো। আমি চেষ্টা করছি 7 থেকে 10 দিনের মধ্যে এটা করে আপনাদেরকে আবার দেখে আবার কষ্ট দিব, দেখে আবার ইস্তেহার ঘোষণা করা হবে। আমি চেষ্টা করবো এমন কোন ইস্তেহার, এমন কোন বিষয় সংযুক্ত করবো না যেটা আমি পারবো না। ধন্যবাদ। আমি অবশ্যই এবং সেখানে তখন আমরা 3 উপজেলার সাংগঠনিক রাখবো, তখন চেষ্টা করবো দেখে সেখানে আমাদের ইস্তেহার ঘোষণা করবো। আমি চেষ্টা করবো ইস্তেহার যদি বাস্তবসম্মত হয়, সেখানে কোনো বোঝামিল না থাকে, এমন ইস্তেহার দিব যেগুলো বাস্তবায়ন করা সম্ভব এবং সেটা এলাকার জন্য ভালো হবে। আমি শুধুমাত্র কিন্তু আমাদের দলীয় নেতা কর্মী ভালো হবে এমন কোনো ইস্তেহার দিব না। সমস্ত সব দলের নেতা কর্মী যেন এটা সুবিধা পায়, উপকার ভোগী হয়, সেই ব্যবস্থা ঘোষণা করবো। আর আমার সারা জীবনে একটা স্বপ্ন ছিল, আমি যেখানে দায়িত্ব পাবো সেখানে অবশ্যই গুড গভর্নেন্স, সুশাসন পরিষদ, সুশাসনের বিষয়ে আমার সামান্য থাকবে। সুশাসন বাস্তবায়ন করার ক্ষেত্রে অনেক সময় খারাপ জীবন দলের নেতা কর্মীদের অনেক সময় বাধা প্রয়োগ হয়, সেই বাধা অবশ্যই আমি অতিক্রম করবো। সুশাসন পরিষদের স্বার্থ থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রথমত আমি আপনাকে অভিনন্দন জানাই এই আসন থেকে একজন উচ্চশিক্ষিত মানুষকে ভবিষ্যতে আমরা কৃষিমন্ত্রী দেখতে পারি এই আসন থেকে যদি আপনি নির্বাচিত হন। তো এইখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি আমাদের নির্বাচনী তথ্য ঘোষণা হবে, তারপর থেকে নির্বাচনী কমিশনের চলে যাবে, সেই ক্ষেত্রে নির্বাচনী আচরণ বিধির কিছু বিষয় থাকে, সহযোগিতা চেয়েছে। সেই ক্ষেত্রে আমার বলার বিষয় হচ্ছে প্রথমত আপনার মনের বিষয়টা এর আগে আমি দুই ফোন দিয়েছি, আপনি ফোন দিতে পারেন, যেটা একটা কন্ট্রাডিক্টেড বিষয় হয়ে দাঁড়ায় সাংবাদিক ইউজ করার ক্ষেত্রে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে অনেক সময় পাবলিক ডিমান্ড বলি বা সাংবাদিকতা নীতিমালার মধ্যে থেকে অনেক সময় হয়তো কোনো জায়গায় নির্বাচনী ইশতেহারে যেটা থাকুক বা যেটাই থাকুক, নির্বাচন আচরণ বিধি থাকুক, হয়তো লঙ্ঘন হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমাদের নিউজ করতে হবে। এই সমালোচনা বলি বা ইয়ে বলি, আপনি একজন প্রার্থী হিসেবে বা আমাদের এলাকার ভবিষ্যৎ অভিভাবক হিসেবে আপনি এটা কীভাবে নেবেন, সমালোচনাটা আপনি কীভাবে নেবেন? পাশাপাশি আমাদের এলাকার মানুষের জন্য আপনি যেগুলো বলেছেন, আশা করি যে সেটা বাস্তবায়ন করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনি যে কথাগুলো বললেন, নির্বাচন করতে গিয়ে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন সত্ত্বেও যে কোনো ধরনের ভুল আমি করতে পারি, সেগুলো আপনারা সমালোচনা করবেন। এটি গণতন্ত্রের সবচেয়ে বড় সৌন্দর্য। সুতরাং এই সকল সমালোচনাকে আমি ভালো মনে নেব, সেটি যেন কোনো মিথ্যার আশ্রয় না হয়, সেটাও আপনার খেয়াল রাখতে হবে। কিন্তু বুঝতে হবে যে শুধু সাংবাদিক হিসাবে নয়, এলাকার মানুষ হিসাবে, এলাকার আপনার বাড়ি ঘর আছে, জমি জমা আছে, এলাকার উন্নতি হলে আপনাদেরও এটা কম বেশি সুফল ভোগ হবে। তা আমাকে এমনভাবে সমালোচনা করবেন যাতে এলাকার ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। আমি প্রত্যেকটি সমালোচনা যদি সত্য সমালোচনা হয়, মাথা পেতে নেব, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমার একটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার পূর্ববর্তী প্রতিনিধি, জনপ্রতিনিধিদের কিরকম জায়গায় আপনি পরিবর্তন আনতে চান?
বাধাগ্রস্ত হয়েছে, বাধাগ্রস্ত হয়ে তারা ব্যর্থ হয়েছে, সেখানে আমি সফল হতে চাই। এই এখন যে রাস্তাঘাটের অবস্থা, সেটা তো কোনো ব্যক্তি যারা দায়িত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে সুতরাং কোনো ব্যক্তি এই কথা কিন্তু অপ্রিস করা জনপ্রতিনিধিরা যেগুলো ব্যর্থ হয়েছে সেগুলো আমরা দেখে সেগুলো আইডেন্টিফাই করে আমরা সে ব্যবস্থা করে দেব যাতে এই সমস্যাগুলো না থাকে। থ্যাংক ইউ।